কুটি মনসুর কুটি মনসুর বাংলাদেশের সঙ্গীত পিপাসু মানুষের ঘরে ঘরে পরিচিত একটি নাম। ৭০ ও ৮০-র দশকে লং প্লে ডিস্ক রেকর্ডে কে বলে মানুষ মরে আমি বুঝলাম না ব্যাপার, মানুষ মরিলে তবে বিচার হবে কার, দরদিনী মা জননী কান্দিও না আর, শিয়াল কয় খাটাস ভাইরে উপায় নাই রে, জীবন বাঁচাই কেমন করে, যৌবন জোয়ার একবার আসে রে বন্ধু, চলে গেলে আর আসে না, আইলাম আর গেলাম, পাইলাম আর খাইলাম ভবে, দেখলাম শুনলাম কিছুই বুঝলাম না, আমি কি তোর আপনে ছিলাম না রে জরিনা প্রভৃতি গান এতটাই জনপ্রিয় হয়েছিল যে মাইকওয়ালার কাছে এসব গানের রেকর্ড না থাকলে মাইক ভাড়া হতো না বলে শোনা যায়। বাংলার হাটে মাঠে ঘাটে সহজ সরল খেটে খাওয়া মানুষগুলো গলা ছেড়ে যেমন জসিমউদ্দিন, আব্বাস উদ্দিন, আব্দুল আলিমের গান গেয়ে ওঠে, তেমনি করে গেয়ে ওঠে কুটি মনসুরের গান। বাংলার হাটে মাঠে ঘাটে সহজ সরল খেটে খাওয়া মানুষ গলা ছেড়ে যেমন জসিমউদ্দিন, আব্বাস উদ্দিন, আব্দুল আলিমের গান গেয়ে ওঠে, তেমনি করে গেয়ে ওঠে কুটি মনসুরের গান। কুটি মনসুর বাংলাদেশ বেতার এবং টেলিভিশনের জন্মলগ্ন থেকে কণ্ঠশিল্পী, গীতিকার, সুরকার ও সঙ্গীত পরিচালক হিসেবে নিষ্ঠার সাথে কাজ করেছেন। তিনি পল্লীগীতি, আধুনিক ও দেশাত্মবোধক সহ এ যাবৎ প্রায় ৫০টি বিষয়ের উপরে অসংখ্য গান রচনা করেছেন। কুটি মনসুর ১৯২৬ সালের ২৮ ডিসেম্বর ফরিদপুর জেলার লোহারটেক গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মৌলভী আবেদ আলী খান এবং মাতার নাম আবিদুন্নেসা। মাত্র ১২ বছর বয়সে তিনি পিতৃহারা হন। ৩ ভাই এবং ১ বোনের মধ্যে তিনি ছিলেন সর্বকনিষ্ঠ। তার পিতা তার নাম রেখেছিলেন মোহাম্মদ মনসুর আলী খান। সন্তানদের মধ্যে সবার ছোট হওয়ার কারণে তার মা তাকে আদর করে কুটি বলে ডাকতেন। ১৯৫৪ সালে তৎকালীন জাতীয় বেতারে কণ্ঠশিল্পী হিসেবে তালিকাভুক্ত হওয়ার সময় ১৯৫৪ সালে তৎকালীন জাতীয় বেতারে কণ্ঠশিল্পী হিসেবে তালিকাভুক্ত হওয়ার সময় তার মায়ের আদর মাখা সেই ডাকনামটি জুড়ে দিয়ে তিনি হয়ে ওঠেন আজকের কুটি মনসুর। তিনি একাধারে একজন কণ্ঠশিল্পী, গীতিকার, সুরকার, সঙ্গীত পরিচালক এবং বাংলাদেশ বেতার ও টেলিভিশনের কণ্ঠশিল্পী অডিশন বোর্ডের সম্মানিত বিচারক মণ্ডলীর একজন সদস্য ছিলেন। ভাই বোনদের মধ্যে ছোট হওয়াতে কুটি মনসুর সকলের প্রিয় পাত্র ছিলেন এবং সবার আদরের সুযোগ নিয়ে দুরন্তপনায় মেতে থাকতেন। কিন্তু মাত্র ১২ বছর বয়সে প্রাণপ্রিয় পিতাকে হারানোর পরে সবাই তার পরিবর্তন দেখে অবাক হয়েছিলেন এই ভেবে যে এত ছোট একটি ছেলে মাঠে ঘাটে দৌড়ঝাঁপ বাদ দিয়ে কি করে কবি হয়ে উঠল এবং কি করে নিজেই গান রচনা ও সুর করে গাইতে শুরু করল। আর কেউ না বুঝলেও তার মা ঠিকই বুঝতে পেরেছিলেন যে অল্প বয়সী পিতাকে হারিয়ে তার ছেলের মধ্যে এই পরিবর্তন এসেছে। তখন তার মা তাকে আদর স্নেহ দিয়ে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছিলেন। তাই কুটি মনসুর তার মাকে ছাড়া আর কিছুই বুঝতেন না এবং মাকে অন্য ভাইদের কাছে না রেখে ঢাকায় নিজের কাছে এনে রেখেছিলেন। তিনি সবসময় মনে করতেন মায়ের দোয়াতেই বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে তিনি একজন প্রতিষ্ঠিত ব্যক্তি হতে পেরেছেন। ১৯৩২ সালে ৬ বছর বয়সে কুটি মনসুর স্কুলে ভর্তি হন। ১৯৩২ সালে ৬ বছর বয়সে কুটি মনসুর স্কুলে ভর্তি হন। শিশুকাল থেকেই তার প্রতিভার স্ফুরণ সবাই লক্ষ্য করেছিলেন। লেখাপড়ায় তিনি ছিলেন অত্যন্ত মেধাবী। পড়াশোনা কম করেও তিনি মেধা তালিকায় সবসময় স্থান পেতেন। তাই শিক্ষকরা তাকে খুব ভালোবাসতেন। মাত্র ১০ বছর বয়সে স্কুলের একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ করে তিনি সকলকে চমকে দিয়েছিলেন। শিক্ষকরা সেদিন দোয়া করে বলেছিলেন, বেঁচে থাকলে এই কুটি মনসুর বাংলাদেশের একজন বিখ্যাত ব্যক্তি হতে পারবে। শিক্ষক এবং গ্রামবাসীর অনুপ্রেরণায় কুটি মনসুর লেখাপড়া করে জীবনে অনেক বড় হবার স্বপ্ন দেখেছিলেন।
কিন্তু দুর্ভাগ্যবশত ষষ্ঠ শ্রেণীতে পড়ার সময়ে তার পিতা মারা যান। এরপর পড়াশোনায় আর মন বসেনি। তবু নবম শ্রেণী পর্যন্ত পড়াশোনা চালিয়ে গিয়েছিলেন। কিন্তু গান করার অপরাধে তার চাচারা তাকে মারধর করতেন। চাচাতো ভাইয়েরা তার পৈতৃক জমি জবরদখল করে ভোগ করতে থাকে এবং এক পর্যায়ে চাচা ও চাচাতো ভাইদের উপর অভিমান করে ঢাকায় চলে আসেন। সঙ্গীত জীবনের সূচনা। ১২ বছর বয়স থেকে কুটি মনসুর তার নিজ গ্রামের সঙ্গীত সাধক আনসার উদ্দিন ফকিরের কাছে গান শেখা শুরু করেন। ১৪ বছর বয়সে গান চর্চার জন্যে তার আরেক ওস্তাদ শেরু মাঝি তাকে একটি দোতারা কিনে দিয়েছিলেন। কিন্তু বাড়িতে গান চর্চা নিষিদ্ধ থাকায় বাড়ির পাশের ধান খেতে, ছন খেতে দোতারাটি লুকিয়ে রাখতেন এবং প্রায়ই স্কুল ফাঁকি দিয়ে ওস্তাদজির কাছে গিয়ে গান শিখতেন। মাঝে মধ্যে বিভিন্ন গানের অনুষ্ঠানে ওস্তাদজির সাথে সঙ্গত দিতেন। এই খবর তার চাচাদের কানে যাওয়ার পর তাকে বেদম প্রহার করা হয় এবং বলা হয়, তোকে গান ছাড়তে হবে অথবা এ বাড়ি ছাড়তে হবে। কিন্তু তার মা নিজের সন্তানের প্রতিভা দেখে বুঝতে পেরেছিলেন তার ছেলের আলাদা একটা গুণ রয়েছে তার ছেলের আলাদা একটি গুণ রয়েছে, যা ছিল সৃষ্টিকর্তার অশেষ দান। সৃষ্টিকর্তা সকলকে এই গুণের অধিকারী করেন না। তাই তার মা তাকে সবসময় উৎসাহ দিতেন এবং ছেলের জন্য দোয়া করতেন। মায়ের সহযোগিতায় তিনি ১৫ বছর বয়স থেকেই গান রচনা এবং সুরারোপ করতে শুরু করেন। কিছুদিনের মধ্যেই নিজের লেখা গান বিভিন্ন মঞ্চে পরিবেশন করে আঞ্চলিকভাবে জনপ্রিয় হয়ে ওঠেন। কিন্তু গ্রামের রক্ষণশীল সমাজে সঙ্গীত চর্চা ব্যাহত হয় মা কিন্তু গ্রামের রক্ষণশীল সমাজে সঙ্গীত চর্চা ব্যাহত হয় মাকে সঙ্গে নিয়ে তিনি ১৯৪৫ সালে ঢাকায় চলে আসেন। ঢাকায় আসার পর জীবিকা নির্বাহের জন্য কাজের সন্ধান করতে থাকেন। কিছুদিনের মধ্যেই নিজ গ্রামের এক স্বজনের মাধ্যমে আদমজি জুট মিলে একটি কাজ জুটে যায়। কাজের ফাঁকে ফাঁকে তিনি গান ও কবিতা রচনা চালিয়ে যেতে থাকেন। তখনকার অনেকগুলো রচনার মধ্যে আদমজি জুট মিলে কি তৈরি হয় এবং কিভাবে তৈরি হয় তার শুরু থেকে শেষ পর্যন্ত বর্ণনা করে তিনি একটি গান রচনা করেন, যা যে গানটি জুট মিলের হাজার হাজার শ্রমিকদের মধ্যে বিপুল আলোড়ন সৃষ্টি করে। এরপর আদমজি জুট মিল আয়োজিত একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে তৎকালীন পূর্ব পাকিস্তান গভর্নরের উপস্থিতিতে গানটি পরিবেশন করে পুরস্কৃত হন। গানটি ছিল এরকম: দেখিলাম জুট মিলের ভিতরে কলের ঘরে, দেখিলাম জুট মিলের ভিতরে, শোনেন বলি ভাই সকলে, চাবি দিলে মেশিন চলে। দেখিলাম জুট মিলের ভিতরে, শোনেন বলি ভাই সকলে, চাবি দিলে মেশিন চলে। কলে কল মোটরে ফিট করে, কলের ঘরে, এটা কল মোটরে ফিট করে হবে মনে হয়। কলে কলে কল মোটরে ফিট করে, কলের ঘরে, দেখিলাম জুট মিলের ভিতরে। কলের ভিতর কল বসাইছে, আজব কলে মিল চালাইছে, পাওয়ার হাউজে পাওয়ার সাপ্লাই করে, এক কলেতে পাট দিতেছে, আরেক কলে পাস করতেছে, শাপনারে দেয় কাস্টিং মিক্সচার করে কলের ঘরে। পানি কাস্টিং মিক্সচার করে টিচার নিয়া ফেইসা করে, ব্রেকারে নিয়া রোলা তৈয়ার করে, তারপরে যাই ফিনিশারে, 10টা ভেঙ্গে একটা করে, ফার্স্ট ডোরিং কলে দিল তারে কলের ঘরে। ফার্স্ট ডোরিং এ দিল নিয়া, 8টা দিল পিছন দিয়া, সামনে দিয়া ডুঙ্গার ভিতর পড়ে, তারপরে ওই ডুঙ্গা নিয়া স্পিরিং এর পিছন দিয়া সুতা হইয়া নালে পেঁচাই তারে কলের ঘরে। নাল দিয়া ডিম বানাইয়া ভীম কলের গালি সাজাইয়া, মাড় দিয়া ফর্মা পেঁচাই তরে, মাড় দিয়া ফর্মা পেঁচাই, ভীম বানাইয়া তাতে পাঠাই, খালি তাতে ভীমের নম্বর পড়ে কলের ঘরে। তেঁতুলের বীজ দিয়া মেশিনে ফাঁকি বানাইয়া, স্টিম হতে গরম পানি ছাড়ে, মাড় আগে তৈয়ার করে, সেই মাড় দেয় সুতার পরে, ফিনিশার মেশিনে ফিনিশ করে কলের ঘরে। ভীম গিরু দেয় তাতি যাইয়া, গুদাম হতে নলি নিয়া,
নলি ভরে মাক্কুর ভিতরে, মাক্কু ভরে চাবি টানে মেশিন চলে রাত্র দিনে, মাক্কু ফসল কি ফসর 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 ও করে। মাক্কু ফসর ফসর আসা যাওয়া করে কলের ঘরে, খালি মাক্কু গেলে পরে চাবি টাইনা বন্ধ করে, হাবেজ করে আবার চালু করে, 90 পাউন্ড কাপড় হলে 110 গজ মাইপা দিলে, কাপড় কাইটা দিবে নম্বর আইলে পরে কলের ঘরে, নম্বর ছাড়া কাটলে পরে যাচাই ঘরে নিয়া তরে, বড় সাহেব আইসা যাচাই করে, নিয়ম কানুন বড়ই কড়া, যাচাইতে কেউ পড়লে ধরা, লাইন সর্দারকে ডাইকা জিজ্ঞেস করে কলের ঘরে, তারপর বস্তার কোনা মেরে 25খানা বান্ডেল করে, ওই কাজটা ভাই মেয়ে ছেলে করে, বাংলাদেশের জুট মিলে চাকরিও পায় মেয়ে ছেলে, বেকারত্ব দূর করিবার তরে কলের ঘরে। কোটি মনসুর ভেবে বলে কারখানায় উৎপাদন হলে অভাব দুঃখ চলে যাবে দূরে, বাংলাদেশি ভাই বোনেরা উৎপাদন বাড়াও তোমরা, এই মিনতি জানাই সবার তরে কলের ঘরে। রচনাকাল ৮-৩-১৯৫৪ খ্রিস্টাব্দ। রচনাকাল ৮-৩-১৯৫৪। জুট মিলে কাজ করতে গিয়ে কুটি মনসুর লক্ষ্য করলেন সেখানে পরিশ্রমের তুলনায় পারিশ্রমিক অত্যন্ত কম, তদুপরি তার রচনার ক্ষেত্রেও বেশ ব্যাঘাত ঘটছে। তাই তিনি সে চাকুরি ছেড়ে দিয়ে অন্য চাকুরির সন্ধান করতে থাকেন, পাশাপাশি একটি মুদি দোকানের ব্যবসা করতে থাকেন। কিন্তু চাকুরি খুঁজতে গিয়ে আর বিভিন্ন অনুষ্ঠানে গান গাইতে গিয়ে ব্যবসাতেও ঠিকমতো মনোনিবেশ করতে পারছিলেন না। তাই কুটি মনসুর স্থায়ী একটি চাকুরির জন্য চেষ্টা করতে থাকেন। একদিন তার ফুফাতো ভাই ডাক্তার জালাল সাহেবের সহযোগিতায় মৎস্য অধিদপ্তরের অধীনে একটি সরকারি চাকুরির সন্ধান পান, যার কাজই হচ্ছে একদিন তার ফুফাতো ভাই ডাক্তার জালাল সাহেবের সহযোগিতায় মৎস্য অধিদপ্তরের অধীনে একটি সরকারি চাকুরির সন্ধান পান, যার কাজই হচ্ছে গানের মাধ্যমে দেশের মানুষকে মৎস্য চাষে উদ্বুদ্ধ করা। চাকুরিটির জন্য এসএসসি পাশের সার্টিফিকেট চাওয়া হয়েছিল। তিনি ছিলেন নবম শ্রেণী পাশ। তারপরেও জালাল সাহেব তাকে বললেন, আপনি দরখাস্ত করে দেখেন, কারণ তারা আপনার মতো এমন একজন লোকই খুঁজছেন যিনি একাধারে গান লিখে সুর করে নিজেই গাইতে পারেন। একথা শুনে কুটি মনসুর আবেদন করলেন। একটি পদে চাকুরির জন্য সেদিন এসএসসি থেকে শুরু করে এমএ পাশ পর্যন্ত ৩৫ জন ব্যক্তি আবেদন করেছিলেন দেখে কুটি মনসুর হতাশ হলেন, কিন্তু হাল ছাড়লেন না। নিজের প্রতিভার উপরে আস্থা রেখে শেষ পর্যন্ত লড়ে যাওয়ার জন্য মন স্থির করলেন এবং উপস্থিত বুদ্ধি ও প্রতিভা বলে তিনিই সেই চাকুরিটি অর্জন করেছিলেন। অনেকেই হয়তো ভাবতে পারেন যে এটা আবার কি করে সম্ভব হয়, তাই কুটি মনসুরের চাকুরি প্রাপ্তির সেই ইন্টারভিউয়ের ঘটনাটি এখানে সংক্ষেপে তুলে ধরা হলো। ইন্টারভিউয়ে অংশগ্রহণকারী সকল ক্যান্ডিডেটকে কর্তৃপক্ষ কর্তৃক বলা হলো, আপনারা মৎস্য চাষের উপরে একটি করে গান লিখে নিয়ে আসুন। সকলে গান লেখা শুরু করলেন, কিন্তু কুটি মনসুর বসে থাকলেন। তাকে বসে থাকতে দেখে কর্তৃপক্ষের পক্ষ থেকে একজন জিজ্ঞেস করলেন, আপনি লিখছেন না কেন? তখন কুটি মনসুর বললেন, এখানে বসে সকলে গান লিখছে ঠিকই, কিন্তু সেটা তো আগের লেখা কোনো গানও হতে পারে। আপনারা বুঝবেন কি করে যে তারা এখানে বসেই গানটি রচনা করেছেন? একথা বলার পর তাকে ইন্টারভিউ বোর্ডের বিচারক মণ্ডলীর কাছে নিয়ে যাওয়া হলো। বিচারক মণ্ডলীর পক্ষ থেকে তাকে বলা হলো, এখন তাহলে কি করা যায় বলে আপনি মনে করেন? কুটি মনসুর বললেন, মৎস্য চাষের বিভিন্ন পদ্ধতি নিয়ে এক একজনকে আলাদা আলাদা বিষয়ে গান লিখতে বলা হলে আমার মনে হয় সঠিক ব্যক্তিকে খুঁজে বের করা সহজ হবে। তার পরামর্শ কর্তৃপক্ষ পছন্দ করলেন এবং আবার নতুন করে লিখতে বলা হলো। এবার সবাই মহা বিপদে পড়ে গেলেন, কেননা তাৎক্ষণিকভাবে গান লেখার যোগ্যতা সেখানে অনেকেরই ছিল না। মাছ ধরার যত ধরনের জাল ব্যবহার করা হয় সেই সব জালের নাম দিয়ে কুটি মনসুরকে
কুটি মনসুরকে একটি গান রচনা করতে বলা হলো। কুটি মনসুর অল্প সময়ের মধ্যেই সুর সহ একটি গান রচনা করে ফেললেন। কিন্তু কিন্তু ইন্টারভিউ দিলেন সবার শেষে, কারণ তিনি বসে বসে দেখছিলেন যে এত এত উচ্চশিক্ষিত লোকেরা কে কি করছেন। এসব দেখে তিনি বুঝলেন যে এখানে যারা ইন্টারভিউ দিতে এসেছেন তাদের মধ্যে কেউ শুধু গাইতে পারেন, লিখতে পারেন না, কেউ লিখতে পারেন, সুর করতে পারেন না, আবার কেউ বা লিখতে পারেন কিন্তু গাইতে পারে না। এগুলো দেখার পরে ইন্টারভিউ বোর্ডে হাজির হলেন কুটি মনসুর। কুটি মনসুর তার লেখা ও সুর করা গানটি দোতারা বাজিয়ে নিজেই গেয়ে শোনালেন। গানের কথা, সুর ও গায়কিতে উপস্থিত বিচারক মণ্ডলীর সকলে মুগ্ধ হয়ে গেলেন। তারা বললেন, এমন লোকই আমরা খুঁজছি। এভাবে উপস্থিত বুদ্ধি এবং প্রতিভা বলে এসএসসি পাশের সার্টিফিকেট না থাকা সত্ত্বেও কুটি মনসুর ১৯৫৯ সালে মৎস্য বিভাগ অধিদপ্তরের অধীনে সরকারি চাকুরিতে যোগদান করেন। ১৯৫৯ সালেই কণ্ঠশিল্পী এবং ১৯৬২ সালে গীতিকার ও সুরকার হিসেবে বেতারে তালিকাভুক্ত হন কুটি মনসুর। এরপর বাংলাদেশ টেলিভিশনের জন্মলগ্ন থেকে গীতিকার, সুরকার ও সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছেন। গীতিকার, সুরকার ও সঙ্গীত পরিচালক হিসেবে বিশেষ শ্রেণীতে অধিষ্ঠিত হবার পর বাংলাদেশ বেতার ও টেলিভিশনের কণ্ঠশিল্পী অডিশন বোর্ডের সম্মানিত বিচারক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন কুটি মনসুর। সরকারি চাকুরি থেকে অবসর গ্রহণ করার পর ১৯৮৭ থেকে ১৯৯১ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ আনসার ভিটিভিতে সঙ্গীত প্রশিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। ১৯৯২ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত বাংলাদেশ জনসংখ্যা নিয়ন্ত্রণ পরিদপ্তরের অধীনে খণ্ডকালীন ভিত্তিতে সাধারণ মানুষকে উদ্বুদ্ধকরণের জন্য তার রচিত ৩০০টি জনসংখ্যা নিয়ন্ত্রণের গান দিয়ে দেশের প্রত্যন্ত অঞ্চলের বাউল শিল্পীদের প্রশিক্ষণ দিয়েছেন। এ সকল গান বাংলাদেশ বেতারের জনসংখ্যা কার্যক্রমেও প্রচার হচ্ছে। এরপর বঙ্গবন্ধু ললিতকলা একাডেমিতে ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত অধ্যক্ষ হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন। রচনার বিষয়বস্তু: তিনি পল্লীগীতি, আধুনিক, দেশাত্মবোধক, মুর্শিদি, মারফতি, আধ্যাত্মিক, দেহতত্ত্ব প্রভৃতি গান রচনার পাশাপাশি স্বনির্ভরতা আন্দোলন, গণশিক্ষা, বৃক্ষরোপণ কর্মসূচি, কৃষি উন্নয়ন, মৎস্য চাষ, ভোটের গান, মে দিবসের গান, ঈদ, রোজা, শবে বরাত, শবে কদর ও মহররমের গান সহ হাম, যক্ষ্মা, পোলিওর টিকাদান কর্মসূচি গান, যৌতুক প্রথা বিরোধী গান, বাল্যবিবাহ রোধের গান, ধূমপান বিরোধী গান, স্যানিটারি ল্যাট্রিনের গান, এইডস নিয়ন্ত্রণের গান, নিরাপদে সড়ক পারাপারের নিয়ম সহ সামাজিক সচেতনতামূলক বিভিন্ন বিষয় ও দিবস ভিত্তিক অসংখ্য গান রচনা করেছেন। বাংলাদেশের ১ নম্বর সমস্যা হিসেবে চিহ্নিত জনসংখ্যা সমস্যা নিয়ন্ত্রণের উপরে লেখা তার অসংখ্য গান বাংলাদেশ বেতার ও টেলিভিশনে নিয়মিত প্রচার হচ্ছে। এছাড়া সমাজের উন্নয়ন ও বিভিন্ন অসঙ্গতি সহ দেশের জাতীয় দিবসগুলোর উপরে তাঁর লেখা অসংখ্য ছড়া ও কবিতা জাতীয় পত্রপত্রিকা এবং বিভিন্ন সাময়িকীতে এছাড়া সমাজের উন্নয়ন ও বিভিন্ন অসঙ্গতি সহ দেশের জাতীয় দিবসগুলোর উপরে তার লেখা অসংখ্য ছড়া ও কবিতা জাতীয় পত্রপত্রিকা এবং বিভিন্ন সাময়িকীতে নিয়মিত প্রকাশিত হচ্ছে। ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ বিষয়ক রচনা: ১৯৫২ সালের ভাষা আন্দোলনে বীর শহীদদের আত্মদানের উপরে তিনি প্রচুর গান ও কবিতা রচনা করেছেন। এর মধ্যে দরদিনী মা জননী কান্দিও না আর, ৭ কোটি বাঙালি সন্তান রয়েছে তোমার, ৮ই ফাল্গুনের কথা ভুলবে না কেউ এ জীবনে, ও আমাদের প্রাণের প্রিয় বাংলা ভাষা ইত্যাদি গানগুলো বিশেষভাবে উল্লেখযোগ্য। ১৯৬৯ সালের গণ অভ্যুত্থানের সময়ে আওয়ামী লীগের এক সমাবেশে কুটি মনসুরের গান শুনে জাতির জনক বঙ্গবন্ধু নিজ হাতে ৫০০ টাকা দিয়ে তাঁকে পুরস্কৃত করেছিলেন। এরপর ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের উপরে গান, কবিতা ও পুঁথি রচনা করে মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করার জন্য শব্দ সৈনিক, মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পান।
আরেকবার বলি এটা। এরপর ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের উপরে গান এরপর ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের উপরে গান, কবিতা ও পুঁথি রচনা করে মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করার জন্য শব্দ সৈনিক মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পান। তার রচিত মুজিবের দুঃখের বাণী শিরোনামের একটি পুঁথি ১৯৭১ সালে বাংলাদেশের গ্রামগঞ্জে প্রচুর জনপ্রিয় হয়। সে সময় তার রচিত একটি গানের কয়েকটি কলি নিম্নে উল্লেখ করা হলো। সে সময়ে তার রচিত একটি গানের কয়েকটি কলি এখানে উল্লেখ করা হলো। শিয়াল কয় খাটাস ভাইরে, উপায় নাই রে, জীবন বাঁচাই কেমন করে, ওরে জোয়ার আইলো বর্ষা হইল না, ওরে জোয়ার আইলো বর্ষা ওরে জোয়ার আইলো বর্ষা হইল, পানি গেল চক পাথারে। বর্ষাকালে শিয়াল যেমন গাছে উইঠা বাঁচাই প্রাণ, তেমনি মতো প্রাণ বাঁচাইল ইয়াহিয়া টিক্কা খান। ইয়াহিয়ার পাকিস্তানে বর্ষার পানি নাই সেখানে, শিয়াল পণ্ডিত টিক্কা খানে তাই তো গেল বাংলা ছেড়ে। ইয়াহিয়া টিক্কা খান আর যুদ্ধবন্দী বেঈমান, জ্বালাইয়া পোড়াইয়া সোনার বাংলাদেশ করে শ্মশান। বঙ্গবন্ধু নির্দোষী হুকুম হয় তার হবে বঙ্গবন্ধু নির্দোষী হুকুম হয় তার হবে ফাঁসি। কুটি মনসুর বলে বিশ্ববাসী বিচার করো ইয়াহিয়ারে। ইয়াহিয়া টিক্কা খান আর যুদ্ধবন্দী বেঈমান, জ্বালাইয়া পোড়াইয়া সোনার বাংলাদেশ করে শ্মশান। বঙ্গবন্ধু নির্দোষী হুকুম হয় তার হবে ফাঁসি। কুটি মনসুর বলে বিশ্ববাসী বিচার করো ইয়াহিয়ারে। এমন অসংখ্য গান রচনা ও পরিবেশনা করে যুদ্ধের ৯ মাস তিনি মুক্তিযোদ্ধাদের অনুপ্রেরণা জুগিয়েছিলেন। ১৯৭৩ সালে আওয়ামী লীগের আরও একটি সমাবেশে গান পরিবেশনার জন্য বঙ্গবন্ধু তাকে ১,০০০ টাকা দিয়ে পুরস্কৃত করেন। সে অনুষ্ঠানে তিনি যে গানগুলো গেয়েছিলেন সেগুলো হল: বাঙালি বীরেরই সন্তান, বঙ্গবন্ধুর নির্দেশ পেয়ে দিয়েছিল প্রাণ, শিয়াল কয় খাটাস ভাইরে, উপায় নাই রে, এবং মুজিবের দুঃখের বাণী পুঁথি দিয়ে রাখি, পরে আপনি দেখেন। এবং পুঁথি মুজিবের দুঃখের বাণী। রচনার সংখ্যা ও রেকর্ড: তিনি বিভিন্ন বিষয়ের উপরে প্রায় ৪,০০০ গান রচনা এবং ৩,৫০০ গানের সুরারোপ করেছেন। তার রচিত ও সুরারোপিত ২৫০ গান ঢাকা রেকর্ড নামের একটি গ্রামোফোন কোম্পানি থেকে লং প্লে ডিস্ক রেকর্ডে প্রকাশ হয়েছে। তার মধ্যে কি বলে মানুষ মরে, আমি বুঝলাম না ব্যাপার, মানুষ মরিলে তবে বিচার হবে কার, আমি কি তোর আপন ছিলাম না রে জরিনা, যৌবন জোয়ার একবার আসে রে বন্ধু, যৌবন জোয়ার একবার আসে রে বন্ধু, চলে গেলে আর আসে না, আইলাম আর গেলাম, পাইলাম আর খাইলাম ভবে, দেখলাম শুনলাম কিছুই বুঝলাম না, ইত্যাদি উল্লেখযোগ্য। তার রচিত ও সুরারোপিত ৩৫০টি গান দেশের প্রখ্যাত কণ্ঠশিল্পীদের কণ্ঠে বিভিন্ন অডিও ক্যাসেট কোম্পানি থেকে প্রকাশ হয়েছে। তার রচিত বিভিন্ন বিষয়ে প্রায় ১২০০ গান বাংলাদেশ বেতারের বিভিন্ন শাখায় সংকলিত রয়েছে। তার রচিত বিভিন্ন বিষয়ে প্রায় ১২০০ গান বাংলাদেশ বেতারের বিভিন্ন শাখায় সংকলিত হয়েছে। এছাড়া স্বল্পদৈর্ঘ্য ও পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে তার রচিত ও সুর আরোপিত কিছু গান রয়েছে। তার গানের কণ্ঠশিল্পীরা: তার রচিত ও সুর আরোপিত গানে বাংলাদেশের প্রখ্যাত প্রায় সকল কণ্ঠশিল্পীরা কণ্ঠ দিয়েছেন। এদের মধ্যে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কণ্ঠশিল্পী রুনা লায়লা সহ সাবিনা ইয়াসমিন, এন্ড্র কিশোর, সৈয়দ আব্দুল হাদী, খুরশিদ আলম, আব্দুল আলিম, নীনা হামিদ, রথীন্দ্রনাথ রায়, আব্দুর রউফ, মোস্তফা জামান আব্বাসী, আঞ্জুমান আরা বেগম, শাম্মী আক্তার, ফকির আলমগীর, ফিরোজ শাহ, মমতাজ, কিরণ চন্দ্র রায়, চন্দনা মজুমদার, ইন্দ্রমোহন রাজবংশী, দীপ্তি রাজবংশী, বিপুল ভট্টাচার্য, মিনা বড়ুয়া, নাদিরা বেগম, আকরামুল ইসলাম, সৈয়দ গোলাম আম্বিয়া, মুজিব পরদেশী, জানি আলম, জহির আলিম,
আসগর আলিম, আবু বকর সিদ্দিক, নুরুন্নাহার আওয়াল, তপন চৌধুরী, শুভ্রদেব প্রমুখ নাম উল্লেখযোগ্য। কুটি মনসুর রচিত জনপ্রিয় কিছু গানের কলি। মুজিব মরে নাই, শোনো বাঙালি বোন ভাই, মুজিব মরে নাই। যদি এমন একটি খবর পেতাম, লাল দিঘির পাড়ে চট্টগ্রাম, বঙ্গবন্ধু করছেন সভা, ছুটে যেতাম। ওদের দয়া মায়া ছিল না, বঙ্গবন্ধুকে বাঁচতে দিল না। ওদের দয়া মায়া ছিল না, বঙ্গবন্ধুকে বাঁচতে দিল না। সোনার মানুষ জন্মেছিল এই সোনার বাংলাদেশে। দরদিনী মা জননী, কান্দিও না আর, 7 কোটি বাঙালি সন্তান রয়েছে তোমার। শিয়াল কয় খাটাস ভাইরে, উপায় নাই রে, জীবন বাঁচাই কেমন করে। আইলাম আর গেলাম, পাইলাম আর খাইলাম, ভবে দেখলাম শুনলাম, কিছুই বুঝলাম না। কে বলে মানুষ মরে, আমি বুঝলাম না ব্যাপার। মানুষ মরিলে তবে বিচার হবে। কে বলে মানুষ মরে, আমি বুঝলাম না ব্যাপার। মানুষ মরিলে তবে বিচার হবে কার। আমি কি তোর আপন ছিলাম না। এখানে জোরে না লাগাননি, তাই না? বলে দেব। হ্যাঁ। আমি কি তোর আপনে ছিলাম না রে জরিনা। হিংসা আর নিন্দা ছাড়ো, মনটা করো পরিষ্কার। মনে ময়লা থাকে যদি, সাধন সিদ্ধি হয় না তার। ময়না পাখি গেল রে খাঁচার বাঁধন কাটিয়া। বিধিরে মানুষের ভিতর কেন বানাইলা অন্তর। বিধিরে মানুষের ভিতর কেন বানাইলা অন্তর। ও দয়াল মুর্শিদ রে, আমি কি দিয়া ভই। জনসংখ্যা নিয়ন্ত্রণের না চোখে জনসংখ্যা নিয়ন্ত্রণের জনপ্রিয় কিছু গানের কলি। জনসংখ্যা বাংলাদেশের প্রধান সমস্যা। জনসংখ্যা বাংলাদেশের প্রধান সমস্যা। পরিকল্পিত পরিবার ছাড়া বাঁচার নাই যে ভরসা। মানুষ বাড়ে বছর বছর, জমি তো আর বাড়ে না। সুখের আশায় ঘর বাঁধিলাম, সুখ হইল না। অল্প বয়সে বিয়ে করা মোটেই ভালো নয়। ছেলে মেয়ে জন্ম নিলে রাখিবেন স্মরণ, 5 মাস বয়সে শিশুর খাদ্যের প্রয়োজন। ছেলের মতো একটি ছেলে, মেয়ের মতো একটি মেয়ে হয় যদি সংসারে, তার কারণে 14 পুরুষ সুখী হইতে পারে। প্রকাশিত বই। প্রকাশিত বই। এ যাবৎ তাঁর রচিত 5টি বই প্রকাশ হয়েছে। যেমন প্রকাশিত বই। এ যাবৎ তাঁর রচিত 5টি বই প্রকাশ হয়েছে। যেমন মুক্তিযুদ্ধ এবং জাতির জনক মুক্তিযুদ্ধ এবং জাতির জনক বঙ্গবন্ধুকে লেখা গান ও কবিতার বই আমার বঙ্গবন্ধু আমার 71। কোটি মনসুরের জনপ্রিয় গান সম্বলিত বই কোটি মনসুরের অমর সঙ্গীত। মৎস্য অধিদপ্তর কর্তৃক প্রকাশিত মৎস্য উন্নয়নে উদ্বুদ্ধকরণে গান ও কবিতা সম্বলিত বই মিন গীতিকা। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের তত্ত্বাবধানে জনসংখ্যা নিয়ন্ত্রণে উদ্বুদ্ধকরণে গানের বই পরিবার পরিকল্পনার গান। কোটি মনসুরের মুর্শিদি গানের বই কোটি মনসুরের ভণ্ডারি গান। ভান্ডারি হবে না? কোটি মনসুরের মুর্শিদি গানের বই কোটি মনসুরের ভান্ডারি গান। এছাড়া তার রচিত অসংখ্য ছড়া ও কবিতা দেশের বিভিন্ন জাতীয় পত্রিকায় নিয়মিত প্রকাশিত হচ্ছে। এবং আরও একটি বই কোটি মনসুরের গান। পুরস্কার ও সম্মাননা। সঙ্গীতে অবদানের স্বীকৃতিস্বরূপ এ যাবৎ তিনি অনেক প্রতিষ্ঠান থেকে সংবর্ধিত এবং পুরস্কৃত হয়েছেন। তার মধ্যে থেকে এখানে কয়েকটি উল্লেখ করা হলো। নিম্নে না দিয়ে এখানে দিয়ে দিই, কারণ এটা আপনার অডিওতে ভিজুয়ালে যাবে। আগেও একটা জায়গায় এখানে দিয়েছি। হ্যাঁ, ঠিক আছে। তার মধ্যে থেকে এখানে কয়েকটি উল্লেখ করা হলো। ঢাকা বিশ্ববিদ্যালয় পুরস্কার 2017, ঋষিজ শিল্পী গোষ্ঠী পুরস্কার 1411 বাংলা, লোকাঙ্গন সাংস্কৃতিক সংগঠন পুরস্কার 2014, মহাকবি কাইকোবাদ স্মৃতি পদক